এখানে যেই ইয়াটা আছে, স্লাইডটা আছে, তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্লাইডটা? ইট ইজ ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল? হ্যাঁ, এখানে দেখো তোমার এখানে যে জিনিসটা আছে, এখানে আমি বলছিলাম যে তোমরা এখানে মেইনলি আমাদের ফিশের ক্লাসিফিকেশনের মধ্যে তোমাদের এই মেইন ক্লাসগুলো হলো এগুলো। হ্যাঁ, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে কোনো একটা দেওয়া আছে, যে এখানে তোমার এই যে 3টা এখানে গ্রুপ মেইনলি দেওয়া আছে, এগুলোর উপরে আমরা ইয়ে করব। এখানে আমি যে তোমার এই যে আমরা এই লাল কালির যে বর্ডার লাইনটা দেওয়া আছে, অর্থাৎ গোল করে যে একটা মার্কিং করা আছে, সার্কেল দেওয়া কি বোঝানো হচ্ছে বুঝতে পারছো? এখানে তোমার যে বানান করার সময় তো যে কোনো আমরা কিন্তু অনেক অর্ডার, ফ্যামিলি পর্যন্ত আমরা অনেক অনেক অর্ডারের নাম, অনেক ফ্যামিলির নাম, অনেক ক্যারেক্টার শিখবো। এই জন্য তোমার সবসময় কিন্তু এগুলি লিখতে হবে, বুঝতে পারছো? লিখতে গেলে তোমাকে এই জিনিসগুলো লিখতে গেলেই তোমাকে এই বানানটা ভুল করলে জিরো। যে কোনো অর্ডারের নাম লিখতে গেলে লাস্টে IFORMES ই ফরমেস হয়, সবগুলোর মধ্যে ই ফরমেস দেখতে পারতেছো। আর যখন ফ্যামিলির নামটা লিখবা তখন আসবে যে ইডি, আইডিএই। এই দুইটা জিনিস সবসময় তোমাকে মনে রাখতে হবে। যে কোনো অর্ডারের শেষের অংশটা, শেষের অ্যালফাবেটগুলি হবে IFORMES, আর ফ্যামিলির শেষের অক্ষরগুলি হবে IDAE। এই জিনিসটা যদি মনে রাখো, তাহলে শিখতে হবে কি তোমার অর্ডার আর ফ্যামিলির নামের জন্য এইগুলোর আগের অংশটা শিখতে হবে। এগুলো তো সব কমন। হ্যাঁ, অল অর্ডারস, অল ফ্যামিলিস, দে উইল ক্যারি দিস পার্টস অফ দ্য অ্যালফাবেটস, ঠিক আছে? এই অংশগুলি তারা ক্যারি করবে। বাকিটা শুধু তোমরা মুখস্থ করলেই তোমাদের বানানগুলি শুদ্ধ হয়ে যাবে। অনেক ফ্যামিলির নাম, অনেক অর্ডারের নাম মুখস্থ করতে হবে উইথ ওয়ান এক্সাম্পল, অ্যাটলিস্ট ওয়ান এক্সাম্পল, মানে স্পিসিস এক্সাম্পল। আমরা এগুলি তোমাদের এই সাবজেক্টে কিন্তু একটা মেজর ইয়া হলো যে মাছের বৈজ্ঞানিক নাম শেখা, সাইন্টিফিক নেম শেখা, ফ্যামিলি নেম শেখা, তারপরে অর্ডারের নাম শেখা, ক্লাসের নাম শেখা। এগুলি হলো একটা মেইন কাজ এই সাবজেক্টের। তোমাদের অডিওটা বন্ধ রাখো। তার জন্য অডিও আসতেছে, অডিওটা বন্ধ রাখো। সবার অডিওগুলি বন্ধ করো, সবার অডিওগুলি বন্ধ করো, সবার অডিওগুলি বন্ধ করো, ঠিক আছে? তাইলে এখানে এই যে আমি যেটা বললাম যে এখানে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে সবসময়, ঠিক আছে? তাহলে আমরা এখন এইটারই পরবর্তীতে আমরা এখানে ধরো যদি কোনো বলা হয় এই স্লাইডটা ইম্পর্টেন্ট, তোমার হিলসা ফিশের ক্লাসিফিকেশন তোমাকে একদম ভালো করে মুখস্থ করতে হবে। একদম ওই যে ক্লাসে তোমাদের বলছিলাম যে 1+1 কখনো ভুল করবে না। হ্যাঁ, এরকম এই ক্লাসিফিকেশন অফ দিস ফিশ ভেরি ইম্পর্টেন্ট। কিংডম, ফাইলাম, কিংডম কিংডম টু স্পিসিস, কিংডম, ফাইলাম, কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম কর্ডাটা, সাবফিলাম ভার্টিব্রাটা, ক্লাস অস্টিকথিস, অর্ডার ক্লুপি ই ফরমেস। এই দেখো IFORMES স্পেলিং এর অংশ কিন্তু এটা হয়ে গেছে অর্ডারের ক্ষেত্রে, ঠিক আছে? ফ্যামিলির ক্ষেত্রে IDAE, তাই না? ফ্যামিলি ক্লুপি ই ফরমেস, ক্লুপি ইডি, তারপরে জেনাস, তো জেনাস স্পিসিস আলাদা। তাহলে তোমাকে একটু আগে আমি দেখালাম যে তোমার যে আই ফরমেস আর হলো যারা ই ফরমেস আর হলো IDE, এই জিনিসটা কিন্তু কমন থাকতেছে সবাই। সুতরাং তোমার এই পরীক্ষাতে কিন্তু কোনো না কোনো পরীক্ষা তোমার এটা আসবে যে ক্লাসিফাই দ্য হিলসা ফিশ, হ্যাঁ, আপ টু স্পিসিস পর্যন্ত। এটা একদম ভালো করে মুখস্থ করতে হবে। এটা যদি ভুল করো তাহলে জিরো। এটা ভুল করলে ভাইবা পরে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় হিলসা ফিশের ক্লাসিফিকেশন করো, আর এটা যদি বলতে না পারো, তাহলে তোমার এই ফিশারিজের পড়াটাই হলো জিরো। সো ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে সবসময়। যেহেতু তোমরা এখন ফিশারিজের ইকথোলজি পড়ো, ইকথোলজি পড়ার পরে এটা না পারলে খুবই খারাপ। আগে পড়ানো ইকথোলজি, যার কারণে না পারলেও কোনো অসুবিধা ছিল না। আগেও জানা দরকার ছিল, ফার্স্ট সেমিস্টারেও তোমরা এটা পড়ছো হয়তো। না পড়লে এখন থেকে তোমাদের এই স্লাইডে যা লেখা আছে সবগুলো ফুল স্টপ, তারিখ আমার যা সুন্দর করে শিখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে শিকার কি আছে দেখো, কিংডম তো জানো, ফাইলাম জানো, সাবফাইলাম পর্যন্ত কোনো সমস্যা নেই। ক্লাসটাও তো শুনছো একটু আগে, অস্টিকথিস ক্লাসটার নাম শুনলাম। নতুন করে শিখতে হবে অর্ডার আর ফ্যামিলি। আর সাইন্টিফিক নেমটা জানলে জেনাস এবং স্পিসিস হয়ে গেল। সো এই বানান এবং তোমাদের এই টেনোয়ালোসা ইলিসা বানানটা কিন্তু অনেকে ভুল করে। এই TENANUA এখানে কেউ লিখবে TENAU, এখানে AU এর মধ্যে হয় কেউ আগে এ লিখবে, পরে ইউ লিখবে, কেউ ইউ আগে লিখবে, কেউ পরে এ লিখবে। সো তোমাকে দেখো কোথায় সমস্যাটা। এখানে হচ্ছে TENUA, ঠিক আছে? তার মানে টেনুয়া, তাই না? টেনুয়া লোসা। তাহলে তুমি যদি এখানে AU দাও তাহলে কিন্তু টেন হয়ে গেল, তাই না? এরকম এই জিনিসটা কিন্তু ভুল করে অনেকে, যার কারণে পুরা জিনিসটা কারেক্ট লিখলে এই জায়গায় আসার পরে তুমি যদি ভুল করো ইউ উইল গেট 0 মার্কস, কোনো সমস্যা সুযোগ নেই। সুতরাং তোমাকে ভালো করে শিখতে হবে। এই স্লাইডটা পরীক্ষাতে থাকবে, এখান থেকে প্রশ্ন থাকবে এই স্লাইড থেকে, আগের স্লাইড সহ।
ঠিক আছে, ভালো করে লিখে রাখো, এটা তো লেখাও থাকা দরকার তোমাদের, এত সহজ জিনিস। আর এখানে আমাদের এই সাবজেক্টটা পড়তে গিয়ে কিছু কি তোমার জিনিস, যেহেতু আমরা এখন মূল আলোচনায় যাচ্ছি আস্তে আস্তে সাবজেক্টের দিকে, এখানে কিছু কিছু কি জিনিস তোমার মনে রাখতে হবে। আমরা যখন ক্লাসিফিকেশন পড়বো, আমরা কিন্তু অনেক সময় কি করব, আমরা কিন্তু ক্যারেক্টার বলবো যে এই গ্রুপের ফিশের ক্যারেক্টার হলো এই ধরনের। অনেক সময় বলবো যে দে আর বিবি প্যারাস, অনেক সময় বলবো দে আর, ফর এক্সাম্পল। তাহলে তোমাকে জানতে হবে যে এরা কি বিবি প্যারাস না ওবো বিবি প্যারাস, এই জিনিসটি শিখতে হবে। তাহলে বিবি প্যারাসটা কি, পরীক্ষাতে থাকবে এগুলো ডেফিনিশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিবি প্যারাস, ওবো বিবি প্যারাস, আরো আছে। বিবি প্যারাস কারা, দেখো দা বিবি প্যারাসটা কি, ডেফিনিশনটা কি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ বিবি প্যারাস, অথবা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বিবি প্যারাস। বিবি প্যারাস কি হলো, দ্য এমব্রায়ো ডেভেলপ, the embryo বিবিরা থেকে কি হয়, the embryo develops inside the mother and the mother gives a life birth। মানুষের ক্ষেত্রে, মানুষের এগুলি তোমার হলো মানে মানুষের যে মানুষ যে মানুষ কি করে জন্ম দেয়, হ্যাঁ, যার কারণে মায়ের পেটের ভিতরে কিন্তু বাচ্চার সব ডেভেলপমেন্ট হয় এটা। আর উভবিবি প্যারাসটা কি হয় দেখো, এখানে চিকেনের ক্ষেত্রে এরা ডিম পারে, ডিমের পর থেকে তারপরে বাচ্চা উৎপাদন হয়, এই জন্য এরা হলো বিবি প্যারাস মানুষ, ও বিবি প্যারাস হলো চিকেন। কেন চিকেন, তাদের দে লে এগস উইথ লিটল অর নো আদার এমব্রায়ো ডেভেলপমেন্ট উইদিন দ্য মাদার। ডিম পারে যেহেতু ওরা মায়ের শরীরের বাইরে এটা হ্যাচিং হয়, এই জন্য তার চিকেন। তারপরে আমরা উবি করে এই যে ফিশের ক্ষেত্রে হলো এটা কি করে, এনিম্যাল ডেভেলপ উইদিন দ্য এগস that remain within the mother's body up to the still hatch or are about the hatch। তারপর এখানে এই জিনিসটা হলো মাছের ক্ষেত্রে হয়, ঠিক আছে। তারপর হলো এমব্রায়োটা কি, এমব্রায়োটা হলো এইগুলি কিন্তু ডেফিনিশন গুলো শিখতে হবে। an embryo is an organism early in its development। এই টার্মগুলি কিন্তু আসবে তোমার, যেহেতু আমরা ক্লাসিফিকেশন পড়তে গেলে কারো ক্যারেক্টারকে বলতে হবে যে তারা হলো উভপিরাস, তারা উভবিপিরাস, তাদের এই জিনিসগুলো তোমাদের জন্য টার্মগুলো শিখতে হবে। চারটা টার্ম দিলাম এখানে, ঠিক আছে। তারপরে আবার মোডস অফ রিপ্রোডাকশন, এইগুলির সাথে আবার কানেক্টিং। তোমরা দেখো উবো পেরিটি, ঠিক আছে। তাহলে কি এরা কারা, এরা হলো লে আনডেভেলপড এক্স, তারা কিন্তু আনডেভেলপড এগ ডিম দিবে, তারপরে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হবে। এবং সাধারণত মাছের ক্ষেত্রে 90% বনিফিশ তো আমরা বুঝলাম এই বনিফিশ কারা, আমরা আবারও পড়বো এগুলো। বনিফিশের ক্ষেত্রে একবার যারা বনিফিশের ক্ষেত্রে তাদেরকে বলা হবে যে তারা তাদের মুড অফ রিপ্রোডাকশন ইজ ওবিপিরিটি। তো ওবিপিরিটিটা কি, এই এখানে লেখা আছে, তারা আনডেভেলপড এগ দিবে, তারপরে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হবে, তারপরে দেওয়া ইন্টারনাল, তারপরে কিছু কিছু ক্ষেত্রে শার্কস এবং রেয়ের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। মাছের ক্ষেত্রে দুই ধরনের আছে, ইন্টারনাল এক্সটার্নাল দুই ধরনের আছে, এই জন্য এরা ওবিপিরিটি, ঠিক আছে। তারপরে ওবিবি প্যারাটি, হ্যাঁ, ঠিক আছে। এটা কি ইন্টারনাল ডেভেলপমেন্ট, এখানে সাধারণত সবগুলো ইন্টারনাল ডেভেলপমেন্ট উইদাউট ডাইরেক্ট ম্যাটার্নাল নারিশমেন্ট মানে হলো যে পুষ্টি নেওয়া, মায়ের কাছ থেকে পুষ্টি নেওয়া, হ্যাঁ, সরাসরি নেয় না এরা, ঠিক আছে। তারা তারপরে মোস্ট শার্কস, তারপরে এট বার্থ, অ্যাডভান্স এট বার্থ, তারপরে মোস্ট শার্কস এবং রে হলো মাছের ক্যাটাগরি, আমরা আগেও পড়ছি আবার পরেও পড়বো, হ্যাঁ। এদের ক্ষেত্রে হলো যে ওবিবি, এই টার্মগুলি তোমরা শিখবা, এগুলি সম্পর্কে আরো ডিটেলস অনেক পড়াশোনা আছে, পরবর্তীতে জানতে চাইলে নেটে বিভিন্ন জায়গায় জানতে পারো। তবে বিবি পেরিটি হলো ইন্টারনাল ডেভেলপমেন্ট, ডাইরেক্ট নারিশমেন্ট ফ্রম মাদার, এখানেও এরা মাছের ক্ষেত্রেও আছে, সাধারণত ইন্টারনাল ডেভেলপমেন্ট হয়, তারপরে যে মায়ের কাছ থেকে সরাসরি তারা নারিশমেন্ট বা পুষ্টিটা নিয়ে থাকে। ফুললি অ্যাডভান্স এট বার্থ, মানে যখন তারা জন্ম দেয় তখন ফুললি অ্যাডভান্স থাকে। শার্কস এবং পার্চেস একটা ফিশের গ্রুপ আছে, তারা এই ধরনের, এই টার্মগুলো তোমাদের শিখতে হবে, এই টার্মগুলো। তারপরে মাইগ্রেটরি ফিশের কথা আসবে, যেহেতু ক্লাসিফাই করা হবে মাইগ্রেটরি ফিশ কারা, কেন মাইগ্রেট করে, এরা মাইগ্রেট করলে কে কোন দিকে মাইগ্রেট করে, এগুলি সম্পর্কে তোমাদের বেসিক আইডিয়া থাকতে হবে। তখন যখন আমরা ক্লাসিফাই করবো বিভিন্ন গ্রুপের, তখন বলবো যে দে আর মাইগ্রেটরি ফিশ, তারা হলো এই ক্যাটাগরি ওই ক্যাটাগরি, তোমাদের কোন ক্যাটাগরি বলতে গেলে তারা এগুলো তোমার ডেফিনিশনগুলো আগে ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ। ডেফিনিশনগুলো ক্লিয়ার থাকার জন্য তোমার এখানে এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো ধারণা দেওয়া হচ্ছে তোমাদেরকে, ঠিক আছে। মাইগ্রেটরি ফিশ তো বোঝো, যারা মাইগ্রেট করে কোথা থেকে, ফ্রেশ ওয়াটার টু মেরিন টু ফ্রেশ ওয়াটার, দুইটাই হতে পারে, বুঝতে পারছো। মাইগ্রেটরি ফিশ কারা, দোজ হু আর মাইগ্রেট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট মানে কি স্থান পরিবর্তন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ঠিক আছে না, আর হলো মাইগ্রেটরি ফিশ। যেমন ইলিশ মাছও কিন্তু মাইগ্রেটরি ফিশ। তারপরে দেখো এখানে মেনি ফিশেস মাইগ্রেট লং ডিস্টেন্স, অনেক দূর পর্যন্ত এরা করে মাইগ্রেট করে চলে যায়, কেন, স্পন করার জন্য, হ্যাঁ। তারপর
স্পনিং সিজনে তারা স্পন করার জন্য অনেক দূরে যায়, কেউ সমুদ্রে যায়, কেউ ফ্রেশ ওয়াটারে যায়, মেরিন ওয়াটারেও যায়, ফ্রেশ ওয়াটার, কে যেভাবে যাচ্ছে আবার আসছে তাদের নাম অনুসারে তাদেরগুলোকে ক্যাটাগরি করা হয়েছে, এটাও তাদের একটা ক্লাসিফিকেশন। এই জন্য ইন অর্ডার টু বেটার আন্ডারস্ট্যান্ড দিস মুভমেন্ট, যদি মুভমেন্টটা কি, যারা লং ডিস্টেন্সে মুভমেন্ট করে, এই মুভমেন্টটাকে আরো ক্লিয়ার করার জন্য সায়েন্টিস্টরা কি করছে, ক্লাসিফাইড দিস মাইগ্রেশন ইনটু সেভারাল ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরিতে ক্যাটাগরি। এর মধ্যে একটা হলো অ্যানাড্রোমাস। অ্যানাড্রোমাস ফিশটা কি, এটাও একটা এক ধরনের মাইগ্রেশন। অ্যানাড্রোমাস ফিশের মাইগ্রেশনটা কি ধরনের, অ্যানাড্রোমাস ফিশ আর বর্ন ইন ফ্রেশ ওয়াটার, তার মানে মনে করতে হবে যে ফ্রেশ ওয়াটারে তারা জন্মগ্রহণ করে, ঠিক আছে। তোমার এই জিনিসগুলি কিন্তু ভাইবার সময় বিভিন্ন সময় তোমাদেরকে সব সময় জিজ্ঞাসা করো, শুধু এই সাবজেক্টের জন্য না, যে কোনো সাবজেক্টের জন্য তোমাকে এই ধরনের প্রশ্ন করতে পারে যে এই ফিশের ক্যাটাগরিগুলো সম্পর্কে। এই জন্য আজকের এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে শোনো। এই বেসিক জিনিসগুলো পরবর্তীতে বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন ক্লাসে পড়বা, এগুলো উপরে ক্লাসে গিয়েও পড়বা, এই জন্য মনোযোগ দিয়ে শুনবা। টার্মগুলি অ্যাটলিস্ট লিখো। অ্যানাড্রোমাস ফিশ একটা হলো ক্যাটাগরি, who are the anadromous fish? Anadromous fish are born in fresh water, তারা ফ্রেশ ওয়াটারে জন্মগ্রহণ করে, দেন মাইগ্রেট টু দ্য ওশেন। ওশেন মানে মেরিন ওয়াটার, মেরিন ওয়াটারে মাইগ্রেট করে। কেন মাইগ্রেট করে, কি অবস্থায় মাইগ্রেট করে, জুভেনাইল স্টেজে। তোমাদেরকে তো মাছের লাইফ সাইকেল পড়াইছিলাম, 2 মাসের জুভেনাইল একটা স্টেজ আছে, তাই না, ওই স্টেজে ওরা মাইগ্রেট করে। এরপর কতক্ষণ পর্যন্ত থাকে, আপ টু অ্যাডাল্ট। হ্যাঁ, অ্যাডাল্ট পর্যন্ত, অ্যাডাল্ট হওয়া পর্যন্ত তারা ওইখানে থাকে, এবং অ্যাডাল্ট হওয়ার পরে কিন্তু আবার তারা মাইগ্রেট করে ফ্রেশ ওয়াটারে। ফ্রেশ ওয়াটারে অ্যাডাল্ট হওয়ার পরে এরা স্পন করবে, তারপর বাচ্চা ইয়া করবে, তখন তারা কিন্তু স্পন করার জন্য আবার ফ্রেশ ওয়াটার চলে যায়। তার মানে ফ্রেশ ওয়াটারে জন্মগ্রহণ করলো, আবার তারা মাইগ্রেট করলো সমুদ্রের মেরিন ওয়াটারে, ওশেনে, সমুদ্রে, তারপরে আবার ওখানে বড় হলো, বড় হওয়ার পরে আবার যখন মাইগ্রেট স্পন করার সময় হলো, বাচ্চা উৎপাদনের সময় হলো, তখন কিন্তু আবার ওরা ফ্রেশ ওয়াটারে। দিজ আর দা অ্যানাড্রোমাস ফিশ। এই জন্য ফর এক্সাম্পল স্যামন, এগুলি বিভিন্ন মাছের নাম, এগুলি কতগুলি উদাহরণ দেওয়া হলো। তাহলে তোমার অ্যানাড্রোমাস ফিশ, এটা তোমার, এটা দেখো, এই যে স্পন মানে ডিম দিল, তাই না, ডিম, এই ডিমটা কিন্তু ফ্রেশ ওয়াটার দিল এরা, এখানে স্পনিং এরিয়া এদের। তাহলে এই স্পন হওয়ার পরে এরা হলো মাইগ্রেট করলে কোথায়, মেরিনে। মেরিন যাওয়ার কিন্তু ফ্রেশ ওয়াটার এবং মেরিন ওয়াটার দুইটার মাঝখানে যে দুই পানি যেখানে মিশ্রিত হয় সেটাকে বলা হয় এস্টুয়ারি। তোমরা জানার কথা, না জানলেও আবার যারা জানো না মনে রাখো, যে ফ্রেশ ওয়াটারটা যখন এখানে মেরিন ওয়াটারের সাথে যখন মিশে, যেই জায়গায় যে মিশে, যে জায়গায় যেই স্থলটাতে মিশে সেটা এস্টুয়ারি, তারপরে হয় মেরিন। এই জন্য এস্টুয়ারি ছাড়া কিন্তু কেউ এক জায়গা থেকে আরেক জায়গাটা মুভমেন্ট করতে পারবে না। মেরিন থেকে আসতে হলেও তার এস্টুয়ারি পার হয়ে আসতে হবে, ফ্রেশ ওয়াটারে থেকে মেরিন যেতে হলে তাকে এস্টুয়ারি ক্রস করতে হবে। সো এস্টুয়ারিটা হলো এস্টুয়ারিকে কি ব্র্যাকিশ ওয়াটারও বলে? ব্র্যাকিশ ওয়াটার, হ্যাঁ, ব্র্যাকিশ ওয়াটার, হ্যাঁ, গুড। এখানে এটা হলো এস্টুয়ারি, হলো তোমার যে মেরিন ওয়াটার এবং ফ্রেশ ওয়াটারের মিশ্রণ। এখানে দুই প্রাণীর মিশ্রণে আছে। এখানে লবণাক্ততা কিন্তু দুইটার এভারেজ, বুঝতে পারো নাই, দুইটা একত্রে মিশে গেল না, ফ্রেশ ওয়াটার আসলো, মেরিন ওয়াটার আসলো। এই জন্য ব্র্যাকিশ ওয়াটার অর এস্টুয়ারি। এস্টুয়ারি পানি ওয়াটারটা হলো ব্র্যাকিশ, আর মেরিনের এরিয়ার ওয়াটারটা হলো সল্ট ওয়াটার আর ফ্রেশ ওয়াটার, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে দেখো, তাহলে অ্যানাড্রোমাসের মনে রাখতে হবে যে অ্যানাড্রোমাসের ডিম কিন্তু স্পনিং এরিয়াটা হলো ফ্রেশ ওয়াটার, তারা মাইগ্রেট করতেছে মেরিনে, মেরিন থেকে আবার বড় হয়ে আবার স্পনিং এর আগে তারা এখানে চলে যাবে। এটা আগে বলা ছিল অ্যানাড্রোমাস ফিশ। তাহলে এরপর ক্যাটাড্রোমাস ফিশ, তাহলে আরেকটা অ্যানাড্রোমাস এবং ক্যাটাড্রোমাসটা জাস্ট অপোজিট। আগেরটা ছিল ফ্রেশ ওয়াটারে ব্রন করছে, আর হলো বর্ন ইন সল্ট ওয়াটার মানে মেরিন ওয়াটার। দ্যাট মিনস মেরিন ওয়াটার মিনস সমুদ্রে। তারপর উল্টা আবার মাইগ্রেট করে আবার অপোজিট। আগেরটা জাস্ট অ্যানাড্রোমাসটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে ক্যাটাড্রোমাস বলতে পারো। আমাদের তো ছাত্ররা যারা আগে দেখছি অ্যানাড্রোমাস ক্যাটাড্রোমাস নিয়ে উল্টাপাল্টা করে ভাইবা বলে একদম উল্টাপাল্টা হয়ে যায়, নাম্বার সব 0 হয়ে যায়। একদম ক্লিয়ার থাকতে হবে যে অ্যানাড্রোমাসটা হলো ফ্রেশ ওয়াটারে বর্ন, আর ক্যাটাড্রোমাসটা হলো উল্টা। জাস্ট একটা জানলে আরটা মনে রাখতে হবে। প্রথমটা ভালো করে মনে রাখো, ফ্রেশ ওয়াটারে জন্মগ্রহণ করে মেরিনে গিয়ে মাইগ্রেট করে, আবার ওখানে বড় হয়, বড় হওয়ার পরে আবার স্পনিং করার জন্য ফ্রেশ ওয়াটারে চলে, সেটা হলো অ্যানাড্রোমাস। ক্যাটাড্রোমাসটা জাস্ট অপোজিট। তাহলে এখানে একই অবস্থা, ওরাও মাইগ্রেট করে জুভেনাইল অবস্থায়, এরাও মাইগ্রেট করে জুভেনাইল, ওরাও অ্যাডাল্ট হয় ওইখানে, ওই যেখানে গেল মাইগ্রেট করা ইয়াতে সমুদ্রে, সেখানে এরাও কিন্তু ফ্রেশ ওয়াটারে মাইগ্রেট করে ফ্রেশ ওয়াটার পর্যন্ত যায়, তারপরে জাস্ট অপোজিট। ক্লিয়ার? এখানে সাধারণত এই শ্রেণীর মাছগুলো সাধারণত ইল তো আমরা ইল শেপ বলছিলাম না, মাছের ইল শেপ, লম্বা করে যে মাছগুলি থাকবে, দেখতে লম্বা থাকবে, বাইম মাছের মতো বা কুচিয়া মাছের মতো, এগুলো সেগুলি হলো ইল শেপ ফিশগুলো সাধারণত ক্যাটাড্রোমাস। এই ক্যাটাড্রোমাসটা সাধারণত, তাহলে আমরা কি বলতে পারলাম, ক্যাটাড্রোমাস ফিশটা হলো সমুদ্রে করবে, আর তাদের একটা নির্দিষ্ট পিরিয়ডে গ্রোথ করার জন্য তারা ফ্রেশ ওয়াটারে চলে যাবে। এরা হলো ইল ফিশ, এরা হলো ক্যাটাড্রোমাস ফিশ, বুঝতে পারছো? এরা এই যে দেখো, এদের স্পনিং ইয়াটা কিন্তু এখানে, এই যে
এই যে আমাদের এই মেরিনে হলো তাদের স্পনিং ডিম, এটা তারা আবার ওই এস্টুয়ারি ক্রস করে আবার ফ্রেশ ওয়াটারে আসবে, তারা বড় হওয়ার জন্য, বড় হলে পরে আবার যখন স্পনিং সময় হবে, স্পনিং করার জন্য আবার দে উইল রিটার্ন টু দা ওশেন, দ্যাট মিন্স মেরিনে। ঠিক আছে, এটা হলো তাহলে ক্যাটাড্রোমাস গ্রুপ। তাহলে আমরা শিখলাম কি অ্যানাড্রোমাস, তারপরে ক্যাটাড্রোমাস, তারপরে দেখবে আরেকটা নাম আছে যে এমফিড্রোমাস, এর নাম হলো এমফিড্রোমাস। এমফিড্রোমাসের ক্ষেত্রে কি দাঁড়াইলো, এরা ব্রন ইন মেনলি ওই যে এস্টুয়ারি, ওই যে তারা এস্টুয়ারি বা এস্টুয়ারি অথবা ফ্রেশ ওয়াটারের কাছাকাছি এরিয়াতে ইয়ে হয়, এটা হলো ওদের জন্ম হবে এখানে। আগেরটা ছিল, একটা ছিল ফ্রেশ ওয়াটারে, আর একটা ছিল মেরিন ওয়াটারে, এটা হলো এস্টুয়ারিতে তারা জন্মগ্রহণ করে। তারপর এদের লার্ভিটা কোথায় চলে যায়, সমুদ্রে চলে যায়, সমুদ্রে তারপর এটা আবার ফ্রেশ ওয়াটার আবার ব্যাক করে, তারপরে আবার অ্যাডাল্ট পর্যন্ত, তারপরে আবার স্পন করার জন্য আবার ওরা ওই এস্টুয়ারিতে চলে আসে। এরা হলো তোমার হলো এমফিড্রোমাস, নামটা মনে রাখবা। অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস, এমফিড্রোমাস, তিনটা হয়ে গেল। এইটা হলো এমফিড্রোমাসের ইয়াটা দেখো। আগে ছিল আমাদের এই 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 ডিমটা ছিল, প্রথম ছিল ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে, ফ্রেশ ওয়াটার এরিয়ার ভিতরে। তারপর দ্বিতীয়টা ক্যাটাড্রোমাসে ছিল, এই ডিমটা ছিল তোমার হলো মেরিন ওয়াটার, মিনস সামুদ্রিক পানির মধ্যে। এবার দেখো এটা মাঝখানে, তাহলে বুঝতে পারছো? এই জন্য এমফিড্রোমাসের স্পনিং কেয়ার বা বর্ন ইন এস্টুয়ারি মানে ব্র্যাকিশ ওয়াটার। ঠিক আছে, আর বাকি তো তারপরে যেভাবে আছে সেটা। তারপরে প্রথমে যায় এস্টুয়ারি থেকে তো দুই দিকে যেতে পারে, ফ্রেশ ওয়াটারও যেতে পারে, মেরিনেও যেতে পারে। আগে যায় ইয়াতে মেরিনে, তারপরে এরা আবার যায় ইয়াতে ফ্রেশ ওয়াটারে। বুঝতে পারছো? এই জন্য এটা দুইটা তিনটার মধ্যে কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারছো? একটা হলো একদম সরাসরি অ্যানাড্রোমাস ফ্রেশ ওয়াটারে স্পন করবে, ক্রস করে সোজা মেরিনে চলে যাবে, মেরিন থেকে আবার অ্যাডাল্ট হয়ে আবার চলে আসবে। আর ক্যাটাড্রোমাসে মেরিনে স্পন করবে, ফ্রেশ ওয়াটারে চলে যাবে, আবার ক্রস করে এখানে। আর এখানে স্পন করবে, প্রথমে যাবে লার্ভা অবস্থায় যাবে মেরিনে, তারপরে অ্যাডাল্ট অবস্থায় যাবে ফ্রেশ ওয়াটারে, বড় হওয়ার জন্য ফ্রেশ ওয়াটার যাবে, ফ্রেশ ওয়াটার থেকে বড় হয়ে অ্যাডাল্টে আবার এস্টুয়ারিতে চলে আসবে ডিম দেওয়ার জন্য। এটা হলো তোমার এমফিড্রোমাস। ঠিক আছে, আরেকটা নাম আছে, এটা আরেকটা গ্রুপ আছে এই মাইগ্রেশনের উপর ভিত্তি করে, হ্যাঁ কি পোটামোড্রোমাস। তাহলে অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস, এমফিড্রোমাস, পোটামোড্রোমাস। মানে কারা এরা? কারা দেখো, এরা কিন্তু আপস্ট্রিম দে আর বর্ন ইন আপস্ট্রিম ফ্রেশ ওয়াটার হ্যাবিটেটস। ফ্রেশ ওয়াটার যেগুলো আছে না, ফ্রেশ ওয়াটার যেমন অনেক সময় ঝর্ণার থেকে পানি আসে, ঝর্ণার থেকে পানি আসে, ঝর্ণা একদম উপরের প্রান্তে পানিটা একদম স্রোতে একদম চলে আসতেছে নিচের দিকে আছে, একটা উপরে থাকে, আর পানিটা উপর থেকে নিচে নামে না, সবার উপরটা হলো আপস্ট্রিম, সবার নিচেরটা হলো ডাউনস্ট্রিম। ঠিক আছে, এই আপস্ট্রিমে ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে ঘটনা ঘটে, কারণ সমুদ্রের ক্ষেত্রে কিন্তু আপস্ট্রিম ডাউনস্ট্রিম কঠিন, কারণ এটা তো ওই যে পাহাড়ের থেকে যে পানি, ঝর্ণার মতো যে পানির স্রোতটা ওইখানে আপস্ট্রিমে তারা কি করে বরণ করে, তারপরে মাইগ্রেট করে ডাউনস্ট্রিমে। বুঝতে পারছো? এবার এটা কিন্তু ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে ঘটনা ঘটে। এই জন্য এটার নাম হলো কি পোটামোড্রোমাস ফিশ। ঠিক আছে, এবং তারা আবার যখন ডাউনস্ট্রিমে গিয়ে এরা কি করে মাইগ্রেট করে আবার যখন ওখানে বড় হয়ে গেল, অ্যাডাল্ট হয়ে গেল, আবার স্পনিং করার জন্য আবার একটা জিনিস দেখবা, যেখানে স্পন করতে আছে সেখানে কিন্তু আবার অ্যাডাল্ট হওয়ার পরে মাইগ্রেট করার স্পনিং করার জন্য কিন্তু আবার ওরা কিন্তু চলে আসতেছে। এই জন্যই মাইগ্রেশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, এরা হলো এই গ্রুপ, যেমন এই যে স্টারজিয়ন, তারপর রোবোস্ট, এগুলি কিছু কিছু মাছের নাম। ঠিক আছে, এরা হলো এই ধরনের কিছু কিছু ফ্ল্যাট হেড ক্যাটফিশ, এরা হলো দেখো পোটামোড্রোমাস ফিশ। ঠিক আছে, দেখো এই যে আপস্ট্রিমে কিন্তু স্পন করতেছে, ডিমটা দেখলেই বুঝবা যে কোথায় স্পন করতেছে। আপস্ট্রিমে স্পন করতেছে, আবার ডাউনস্ট্রিমে চলে যাচ্ছে, এখানে বড় হবে, বড় হয়ে আবার এখানে এটা যেহেতু এখানে কিন্তু ওই মেরিন, ফ্রেশ ওয়াটার এবং এস্টুয়ারি এগুলো নাই, কারণ কি এটা কিন্তু এই ঘটনাটা কিন্তু ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে, এখানে কিন্তু মেরিন ওয়াটারের কোনো ঘটনা নাই। অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস এই ক্ষেত্রে কিন্তু তোমার হলো, এবং এমফিড্রোমাস দুইটাই কিন্তু মেরিন ওয়াটার, ফ্রেশ ওয়াটার এবং এস্টুয়ারির কাহিনী ছিল, বা ব্র্যাকিশ ওয়াটারের কাহিনী। এটা হলো শুধু ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে, বলে দেখো এখানে কিন্তু মেরিন ওয়াটার, ফ্রেশ ওয়াটার, এস্টুয়ারি এগুলো নেই। বুঝতে পারছো? এটা হলো ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে, ঝর্ণার ক্ষেত্রে, পাহাড়ের থেকে যে পানি ঝর্ণা পড়ে না, ঝর্ণার মধ্যে কিন্তু এই মাছের এই ধরনের হয়, স্পনিং হয়, তারপরে যে অ্যাডাল্ট হয়, তারপরে আবার স্পনিং করে। এই যে এদের মধ্যে কিন্তু এই ডাউনস্ট্রিম স্রোতের অনুকূলে চলে যাচ্ছে, আবার স্রোতের বিপরীতে আবার আপস্ট্রিমে যাচ্ছে। এই ঝর্ণার মধ্যে ঝর্ণা যদি কেউ দেখে থাকো, দেখবা যে ঝর্ণার মধ্যে কিন্তু মাছ নিচের দিকে আসতেছে সরাসরি, আবার উপরের দিকে আসছে। যখন উপরের দিকে দেয় তখন তারা হলো স্পনিং করার জন্য অ্যাডাল্ট স্টেজে যাইতেছে। এটা হলো তোমার পোটামোড্রোমাস। ঠিক আছে, আরেকটা ক্যাটাগরি আছে ওসেনোড্রোমাস। ঠিক আছে, তার মানে নামের থেকে বলছে সমুদ্রের। এখানে হলো কি, এরা কি করে, এরা ওসেনোড্রোমাস ফিশ আর বর্ন নিয়ার স্পনিং গ্রাউন্ড। এখানে কিন্তু কিন্তু এটা স্পনিং গ্রাউন্ড যেখানে, সেখানে হবে, সব জায়গায় হবে না। ঠিক আছে, তারপরে এরা
মুভ করবে কোথায়, এই সমুদ্রের স্রোতের মধ্যে চলে যাবে লার্ভি অবস্থায়। তারপরে সেখানে তারা জুভেনাইল স্টেজ থেকে একদম অ্যাডাল্ট স্টেজ পর্যন্ত হবে, আবার তারা তাদের নির্দিষ্ট মাইগ্রেশন করার জন্য আবার তারা স্পনিং গ্রাউন্ডে চলে আসবে। এরা হলো ওসানোড্রামাস ফিশ। ঠিক আছে, এখানে দেখো, এখানে এটা হলো তোমাদের এখানে যারা আসতেছে না তো আসতে মনে নাকি পার্টিসিপেন্ট তো এখনো কম দেখতেছি, এরা কি আসতে পারতেছে না নাকি? ঠিক আছে, এখানে দেখো তাহলে এখানে হলো এই স্পনিং গ্রাউন্ড, এখানে স্পনিং গ্রাউন্ডে ওরা ইয়া করবে। হ্যাঁ, স্পনিং গ্রাউন্ড যেখানে, সেখানে তারা ইয়া করবে, তারপরে আবার তাদের যেখানে বড় হওয়ার জন্য জায়গা সেখানে চলে যাবে, সমুদ্রের যে রিফ এরিয়া এলাকা সেখানে গিয়ে তারা বড় হয়, আবার ফিরে আসে। তাহলে এটা হলো ওসেনোড্রোমাস। তাহলে আমরা এই কতগুলি ক্যাটাগরি দেখলাম। ঠিক আছে, তাহলে এইগুলি আমাদের হলো মাইগ্রেশন। এখন যদি আমরা দেখো এই স্লাইড, হোয়াট ক্যান উই সি ইন দিস স্লাইড, আমরা কি দেখতে পারতেছি এখানে? একটা হলো ওভারভিউ অফ ভার্টিব্রেটস। ফিশ কিন্তু ভার্টিব্রেট, তোমরা কিন্তু অ্যাকোয়াটিক জুলজি যেহেতু পড়েছো এবং ওই সাবজেক্টটা যেহেতু আমি পড়াইছি, আমি তো জানি তোমাদের এটা জানা দরকার, জানো তোমরা। তারপরে ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট সব পড়ছো, ইনভার্টিব্রেটের এবং ভার্টিব্রেট পড়ছো। এখানে ভার্টিব্রেটের মধ্যে তোমরা এই যে এই ক্লাসগুলি তোমরা পড়ছো। এখানে দেখো অ্যানিমেল, এটা তো অ্যানিমেলের মধ্যে, অ্যানিমেলিয়া মানে আমাদের পুরা অ্যানিমেলিয়ার কিংডম, তার ফাইলাম কর্ডাটা। ফাইলাম কর্ডাটা ছাড়াও কিন্তু তোমরা আরো অনেক কিছু পড়ছো, তোমাদের যে ইনভার্টিব্রেটের মধ্যে অনেকগুলি পড়ছো। আর ভার্টিব্রেটের মধ্যে কর্ডাটার মধ্যে সাবফাইলাম হলো ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটার মধ্যে দেখো আবার কতগুলো ক্লাস আছে, এই যে ক্লাসগুলো একদম ম্যামালিয়া পর্যন্ত। আর তোমরা কিন্তু এই এমফিবিয়া পড়ছো, রেপটাইলস পড়ছো, এবিস পড়ছো, ম্যামালিয়া পড়ছো, এগুলো সব কিন্তু তোমরা অ্যাকোয়াটিক জুলজিতে পড়ছো। অ্যাকোয়াটিক জুলজি মানে অ্যাকোয়াটিক কানেক্টিং এই রেপটাইলস এগুলো। আমরা আমাদের এই সাবজেক্টে আমরা এই দেখো এই ভার্টিব্রেটের মধ্যে সবচেয়ে মেইন, ভার্টিব্রেটের মধ্যে কর্ডাটা ফাইলামটা মূল, কর্ডাটার মধ্যে সাবফাইলাম, ভার্টিব্রেটার মধ্যে সবচেয়ে মেইন যেই এই সাবজেক্টের যে মূল পড়াশোনাটা হলো তোমার এই 1টা 2টা 3টা 4টা ক্লাসের উপর হলো সব তোমাদের মূল পড়াশোনা। যতগুলো তোমরা ফিশ পড়বা এই সাবজেক্টের মধ্যে, যত পড়াশোনা হবে, যত সাবজেক্ট, যতগুলো মাস নিয়ে আলোচনা করা হবে, সবগুলো মাস এই একটা ক্লাসের মধ্যে থাকবে। হয় মিক্সিনি, হয় সেফালোস্পিডিফর্মি, অথবা কন্ডিক্সটিক্স, অথবা অস্টিকটিক্স। সবচেয়ে এই দুইটা হলো কম, কন্ডিক্সটিক্সটা আরো বেশি সংখ্যা, অস্টিকটিক্সে আরো বেশি। এখন দেখো এই যে তোমরা এই যে উপরের দুইটা দেখো, মিক্সিনি আর হলো যে সেফালোস্পিডিফর্মি, নামগুলি মনে রাখতে হবে কিন্তু তোমাদের। আমি কিন্তু এগুলি তো এখন দেখে দেখে বলতে হবে, তোমাদেরকে না দেখে বলতে হবে এগুলি। পরীক্ষার সময় বলো বা ভাইবার সময় বলো, হয় whenever you want to say somewhere you must have to remember, মেমোরাইজ। এই জন্য নামগুলি মনে রাখবা। এখন সংক্ষেপে লেখো, পরে কারেকশন করতে পারবা। আর পারলে আমি তো সময় কয়েকবার বলতেছি, ইয়ে করতেছি যাতে তোমরা রিপিট করতেছি, যাতে তোমরা লিখতে পারো, মনে করো। এখন দেখো আগ্নাতা, এই যে দুইটা ক্লাসের মধ্যে আগ্নাতা যারা, তাদেরকে আমরা এই গ্রুপে বলবো। উপরে যে আমরা একটা স্লাইড দেখাচ্ছিলাম যে আগ্নাতা আর নাথোস্টোমাটা বলছিলাম না, এরা দুইটা গ্রুপ। এখন এই 4টা ক্লাসের মধ্যে আমরা দুইটাকে দেখতেছি আগ্নাথা গ্রুপে। আগ্নাথা হলো সুপার ক্লাস, এই আগ্নাথা হলো সুপার ক্লাস, নাথোস্টোমাটাও সুপার ক্লাস। ফাইলামের পরে কিন্তু সাবফাইলাম, সাবফাইলামের পরে সুপার ক্লাস, সুপার ক্লাস, সুপার ক্লাস। আমি বলছিলাম আমাদের কিন্তু সুপার ক্লাস, সুপার ফাইলাম, ফাইলাম, সাবফাইলাম, সুপার ক্লাস, ক্লাস, সাব ক্লাস, সুপার ফ্যামিলি, ফ্যামিলি, সাব ফ্যামিলি, এরকম সুপারও আছে, সাব আছে। মাঝখানেরটা আমরা মাত্র শিখি। সাধারণত আমরা মাঝখানের যেটা ওইটাই বেশি শিখি, কারণ এত বেশি সবগুলো জানতে গেলে তোমার একটা সাবজেক্টে তোমাদের সব সারা পুরো সেমিস্টার চলে যাবে। সো বেশি মেইন জিনিসটা মিডিয়ালের যেটা ক্লাসটা, মিডিয়ালের যে ফাইলাম, সাব সুপার বাদ দিয়ে মাঝখানেটা, সাব ফাইলাম, সুপার ফাইলাম, এগুলি বাদ দিয়ে আমরা মাঝখানে এগুলি বেশি শিখি। সাব ক্লাস, সুপার ক্লাস বাদ দিয়ে আমরা মাঝখানের ক্লাসটাই পড়ি। সাব ফ্যামিলি, সুপার ফ্যামিলি বাদ দিয়ে মাঝখানের ফ্যামিলিটা পড়ি। এভাবে বুঝতে পারছো? এভাবে। সুতরাং তাহলে তোমাদের এখানে যদি বলা হয় যে আগ্নাথা কারা, আগ্নাথাটা কি আমরা পরে আসতেছি, যাদের চোয়াল নাই আর কি। ঠিক আছে, এখানে মিক্সিনি আর নাথোস্টোমাটা কারা, ক্লাস এই, এবং এরাই হলো মেনলি ফিশ। এবং এইগুলি হলো তোমাদের এই সাবজেক্টের মূল পড়া। পরবর্তীতে এই কথাগুলি আসবে, পরে তোমরা কিন্তু আর এগুলি রিপিট করার সুযোগ নেই। ঠিক আছে। তারপরে আমাদের এখানে এখন দেখো এই আমাদের এই যে আগ্নাথা, একটু আগে বললাম যে আগ্নাথা হলো যারা, তাদের ফিশ, যে ফিশ দোজ হু ডু নট প্রসেস জ যারা থাকে না, যাদের জ থাকে না, যাদের জ মানে চোয়াল থাকে না, তারা হলো আগ্নাথা। চোয়ালটা কি এটা সম্পর্কে জানতে হবে। ফিশের জ, এই যে ফিশ জ যাদের নেই, চোয়াল যাদের নেই, তাদেরকে বলা হয় আগ্নাথা। তাহলে আগ্নাথা ফিশ জটা কোন না, জটা সম্পর্কে একবার বলছিলাম আমাদের এক্সটার্নাল মরফোলজিতে। আরেকবার একটু ক্লিয়ার করার জন্য, যেহেতু আমরা এখন আগ্নাথা পড়বো, এই জন্য মোস্ট বনিফিশিয়াসের ক্ষেত্রে 2 ধরনের জ থাকে, হ্যাঁ, চোয়াল থাকে, এবং এগুলি সাধারণত বোন বা হাড় দ্বারা গঠিত। একটা হলো প্রাইমারিলি, একটার নাম হলো একটা অংশ হলো ওরাল জ,
মুখের অংশে, আর হলো ফেরিঞ্জিয়াল জ। ঠিক আছে, এই ওরাল জ, আর এটা সাধারণত কি কাজে 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 লাগে? ওরাল জটা হলো ক্যাপচার এন্ড ম্যানিপুলেট প্রে বাই বাইটিং এন্ড ক্রাশিং, মানে তোমার যারা শিকারী আসবে তাদেরকে ক্যাপচার করবে, তারপরে এদেরকে আঘাত করবে এবং ক্রাশ করে ফেলবে। আর ফেরিঞ্জিয়াল যেটা হলো তোমার সেখানে আরো খাবারটাকে ফার্দার প্রসেস করে এটাকে তোমার একদম স্টমাকে নিয়ে যাবে, বুঝতে পারছো? তার মানে কি দুইটা চোয়ালে কিন্তু কাজ করতেছে, চোয়ালটা ছাড়া কিন্তু মাছের খাবার বা এই শিকারীকে ইয়া করতে পারে না। এই যে এটা হলো দেখো, এই যে তোমার যে ওরাল জ, এটা আমরা আবার আমাদের পরবর্তীতে স্কেলিটনের চ্যাপ্টার আছে ইন্টারনাল মরফোলজিতে পড়বো। জাস্ট এটা এখন সংক্ষেপে দেখানোর জন্য যে ওরাল জ এবং ফেনজিয়াল জ কোনটা, এই কালারের ব্লু কালার একটা হলো ফেনজিয়াল আর হলো ওরাল জ। এটা জাস্ট এটা ফাংশন একটু আগে বললাম। এই যাদের এই জ নেই, যাদের এই চোয়াল নেই, তারা হলো আগ্নাতা, আর যাদের আছে তারা হলো নাতুস্টোমাটা। ঠিক আছে, তাহলে এখন আগ্নাতা এবং নাতুস্টোমাটার মধ্যে যেহেতু দুইটা গ্রুপ, তাদের ডিফারেন্সটা তোমাদের জানতে হবে। এই দুই গ্রুপের জিনিসগুলি আমরা পরে পড়বো। আগ্নাথার মধ্যে কি বলে দেখো, এদের মধ্যে মূল ডিফারেন্সটা কি হলো? তারা আসলে দুজনেতে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে বাস করে। মূল ডিফারেন্সটা হলো যে তাদের এই তারা, এবং এটা ইম্পর্টেন্সটা কি দেখো, এই জিনিসটা এটা কেন জানা দরকার? তাহলে ইম্পর্টেন্ট হলো যে তাদের ডিটারমিন ফাইলোজেনিক রিলেশনশিপ হায়ার অর্গানিজম, অর্থাৎ তাদের কোন ধরনের মাছগুলি কোন গ্রুপের, এগুলো জানানোর জন্য কিন্তু এই আগ্নাথা এবং নাতুস্টোমাটা এই জিনিসগুলো জানতে হবে। আমাদের পরীক্ষার সময় আসতে পারে। আগ্নাথা যা গ্রুপের যারা, তাদেরকে আগ্নাথান্স বলা হয়, আবার যে নাতুস্টোমাটা গ্রুপের যারা, তারা নাতুস্টোমা গ্রুপের ফিশ। ঠিক আছে, এই জন্য তোমাদের এই টার্মগুলো শিখতে হবে। আর মেজর জিনিসটা দেখো, মেইন ডিফারেন্সটা কি দেখো এদের মধ্যে? হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন আগ্নাথা অ্যান্ড নাতুস্টোমাটা? মেইন ডিফারেন্স হলো জ। একটা গ্রুপের ডোন্ট হ্যাভ প্রসেস জ, যেটা হলো আগ্নাতা, আর একটা প্রসেস জ বা যারা প্রসেস থাকে, যাদের জ আছে তারা হলো নাতুস্টোমাটা, সোজা হলো। ঠিক আছে না, এটা হলো মূল জিনিস। ঠিক আছে না, আগ্নাতা জলেস ফিশ আর নাতুস্টোমাটা, এই যে এটা হলো মূল পার্থক্যটা। লাস্টে দেখো, আগ্নাথান্স এদের হলো জলেস, তাদের কোনো জ নাই, চল নাই, আর যাদের জ আছে তারা হলো নাতুস্টোমাটা, এই দুই গ্রুপের। ঠিক আছে, এখন এই যে মেইনলি যদি তুমি এতেগুলেন যদি বলো যে আগ্নাতা এবং নাতুস্টোমাটা কি, ডেফিনিশনটা দেখো, একটা চোয়াল আছে, অ্যাপেন্ডিজেস আছে, যাদের নাই, আর জলেস আছে। তারপরে দেখো তাদের ওই যে পেয়ার্ড ফিনগুলো নাই, আর ওদের পেয়ার্ড ফিনগুলো থাকবে। পেয়ার্ড ফিন, তারপরে আনপেয়ার্ড ফিন কোনগুলি, এগুলো আমরা পড়ছি তাহলে। ঠিক আছে, আর হলো গ্রুপ কোন গ্রুপের। তবে এই যে আগ্নাথাটা যদি বলে, এখন যদি বলে আগ্নাথা কি, এতক্ষণ বলা হয়ে গেছে, তারপর তোমরা যদি বলা হয় হোয়াট ইজ আগ্নাথা বা আগ্নাথা সম্পর্কে যদি কিছু লিখতে চাও, তখন এইভাবে লিখতে হবে। আগ্নাথা এই যে সুপার ক্লাস, আমরা জানলাম এটা সুপার ক্লাস। কার হচ্ছে বলে জলেস ফিশ তাদেরকে, এবং এরা হলো ফাইলাম কর্ডাটার আন্ডারে, এবং সাব ফাইলাম হলো বার্টিব্রেটা। এবং সাধারণত এরা প্রেজেন্ট এবং অ্যাক্টিং ফিশ, বর্তমানে এবং জীবিত ফিশ এবং অ্যাক্টিং ফিশ যেগুলো ছিল, এরা হলো এই গ্রুপের। এই গ্রুপের আর এদের সাথে আরেকটা গ্রুপ হলো যে নাতুস্টোমাটা, যাদের জ আছে, এটা তো একটু আগে বললাম। ঠিক আছে, এই যে আগ্নাথা গ্রুপের ক্যারেক্টারগুলো কি হবে, তারা কি ধরনের বৈশিষ্ট্য বহন করবে, এইগুলি হলো তোমাদের ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রুপ আগ্নাথা অথবা সুপার ক্লাস আগ্নাথা, তখন তোমাদের এই পয়েন্টগুলো লিখতে হবে। হোয়াট ইজ দ্য পয়েন্ট? নটগট থাকবে। নটগটটা কি আমরা তোমরা জানো, নটগট হলো আবার নটগটটা কি, তাদের আনকনস্ট্রাকটিভ প্রিমিটিভ, তারপর জলেস, তারপর মেইন অ্যাক্সিয়াল স্কেলিটনটা তাদের কার্টিলেজিনাস অথবা ফাইব্রাস হবে, আর স্কেললেস, তাদের স্কেললেস স্কিন থাকবে, স্কেল থাকবে না। তারপরে ওরাল সাকার থাকবে। তারপরে এরা প্রিডেটর এন্ড ফিল্টার, দুই ধরনের খাবারই এরা ইয়া করে তারা এই ফিশ গ্রুপের মধ্যে ল্যাম্প্রে এবং হ্যাপফিশ হলো মূল মেইনলি জীবিত এখনো আছে। ঠিক আছে, তারপরে পেয়ার্ড ফিন তাদের অ্যাবসেন্ট। পেয়ার্ড ফিন গুলো পেক্টোরাল এবং পেলভিক ফিন এদের নাই। আমরা পেক্টোরাল পেলভিক ফিন কোনগুলো আমরা কিন্তু শিখছি, জানছি, এগুলো কিন্তু এই মাছের মধ্যে কিন্তু এই ধরনের ফিন থাকবে না। এই ধরনের মাছ লিখলে তোমাদের এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার যে পেয়ার্ড ফিন অ্যাবসেন্ট। ঠিক আছে না, তারপরে তাদের জ অ্যাবসেন্ট, এইগুলো জলেস, এদের মূল ক্যারেক্টার এগুলো। সিঙ্গেল মিডিয়াম নস্টিল থাকতে ফ্রেশ ওয়াটার হইতে পারে, সল্ট ওয়াটার হইতে পারে। তাহলে এই যে সাম অ্যানাড্রোমাস, এই যে অ্যানাড্রোমাস কথাটা শিখছিলেন একটু আগে, যে এই যে অ্যানাড্রোমাস ফিশ কিন্তু এই গ্রুপের মধ্যে আছে। এক্সাম্পল হলো প্যাক্টোমাইজন। ঠিক আছে, আগ্নাথার মধ্যে মূলত আমরা দেখলাম কি, যে এই যে এখানে এরা হলো এই এদের একটা ক্লাস কিন্তু সেফালোসমিডিফর্মি, তার আন্ডার আরেকটা হলো মিক্সিনি। এই দুইটার মধ্যে দুইটা ফিশ হলো মূলত এদের ইয়া। ঠিক আছে, মিক্সিনি হলো একটা, আমরা যে প্রথমে বলছিলাম যে 4টা ক্লাস করবো, এর মধ্যে একটা হলো মিক্সিনি, আর হলো প্যাক্টোমাইজন, সেফালোসমিডিফর্মি, আর একটা হলো কন্ডিক্সটিক্স, আর হলো অস্টিক্টিক্স। এই 4টা ক্লাস নিয়ে কিন্তু সবচেয়ে বেশি পড়াশোনা হবে তোমাদের। সবগুলো মাছ কিন্তু ওই যে আমি একটা স্লাইডে দেখাচ্ছিলাম ওইটাই। এখানে যারা মিক্সিনিফর্মেস হ্যাকফিশ হলো মূল এটার, তাদের কিন্তু
নেকেড স্কিন, একদম স্কিন, স্কেল নেই, বলা ছিল না স্কেল থাকবে না তাদের, তারপরে অ্যাপেন্ডিজও থাকবে, অন্যান্য উপাঙ্গ থাকতেছে না তাদের, ফাইব্রাস বা কার্টিলেজাস স্কেলিটন থাকবে, তাদের টু হার্ট চেম্বার থাকবে তাদের, ঠিক আছে। তারপরে এরা সাধারণত এই মিগজিনি ক্লাসের, ঠিক আছে, এবং এদের স্কালের মধ্যে দেখবা যে একটা পার্শিয়াল ক্রেনিয়াম থাকবে, পুরা থাকবে না, হ্যাঁ। তারপরে যে কার্টিলেজিনিয়াস স্কেলিটন থাকবে, ঠিক আছে। হ্যাগফিশ ছিল মূলত এটা, ঠিক আছে। এবং যেহেতু ওরা একনাতা, এদের নো জজ, ঠিক আছে। এবং অথবা ওদেরকে আরেকটা সাইক্লোস্টোমাটা হলে রাউন্ড মাউথ এদের, ঠিক আছে না। তারপরে হলো সেফাল, এটা হলো আরেকটা ক্লাস। মিগজিনি পরে হলো সেফালোস্মিডিওফর্মি আরেকটা, এরা দুইজনই কিন্তু আগ্নাথা গ্রুপের। আমরা কিন্তু এখন আগ্নাথা সুপার ক্লাসের মধ্যে আছি, এদেরও কিন্তু একই অবস্থা, যেহেতু আগ্নাথা নো জ থাকবে, চোয়াল থাকবে না, এবং এগুলো এটা হলো একটা ল্যাম্প্রে ফিশ। আমাদের আগ্নাথার দুইটা উদাহরণ, একটা হলো হ্যাগফিশ আর একটা হলো ল্যাম্প্রে। এটা হলো ল্যাম্প্রে, ঠিক আছে। ল্যাম্প্রে ছবিটা এখানে দেখতে পাচ্ছ, গিল স্লিট থেকে আরম্ভ করেছে, এটা হলো তোমার হলো সেফালোস্মিডিওফর্মি ল্যাম্প্রে। তাহলে আমরা আগ্নাথা গ্রুপের বা আগ্নাথা সুপার ক্লাসের মধ্যে আমরা দুইটা ক্লাস শিখলাম, একটা হলো তোমার সেফালোস্মিডিওফর্মি আর হলো মিগজিনি। এই দুইটা ক্লাসের দুইটা ফিশ হলো রিপ্রেজেন্টেটিভ, একটা হলো হ্যাগফিশ আর একটা হলো এই ল্যাম্প্রে। এই দুইটা জিনিস, দুইটা হলো আগ্নাথা গ্রুপের, এরাই ওই জলেস, তাদের চোয়াল নাই, জলেস। তারপরে হলো এই দুইটা হলো একসাথে যদি দেখো, তাহলে ডিফারেন্সটা কিভাবে দেখবা। একটা দেখো যে এটা হলো যে ল্যাম্প্রে, এটা হলো হ্যাগফিশ, নিচেরটা হলো ল্যাম্প্রে। হ্যাগফিশের ক্ষেত্রে দেখো গিল স্লিট, মানে গিলের ছিদ্র, এগুলো এখানে 12 পেয়ার্স, দুই পেয়ার্স, মানে এদিকে আছে ওইদিকে আছে, 12 পেয়ার্স গিল স্লিট থাকবে, আর এটা থাকবে 7 পেয়ার্স। আর দেখতে এখানে দেখো, এখানে ডর্সাল ফিন আছে, এটা এরকম এই ধরনের। এখানে মূলত এখানে টেন্টাকলস থাকবে। এই দুইটা মাছের চেহারাতে তুমি আগে তো আমরা দেখছি, এটা দেখো ল্যাম্প্রে, এটা হলো ল্যাম্প্রে, এটা ছিল হ্যাগফিশ। এইগুলি আবার একত্রে যদি তুমি করো, দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখো এই ধরনের। সো হ্যাগফিশ এবং ল্যাম্প্রের ডিফারেন্সটা তোমাকে বুঝতে হবে, যে হ্যাগফিশ এবং ল্যাম্প্রের মূল যে 7 পেয়ার্স গিল স্লিটস, আর হলো যদি দুইটা ডিফারেন্স বলতে হয়, তো মূল ডিফারেন্সটা কিন্তু এটা, যে এদের একটা 7টা থাকবে, গণ এখানে দেখবে 7টা থাকবে, 1 2 3 4 5 6 7, এখানে দেখবে 12 থাকবে এই গিল স্লিট, গিলের ছিদ্র এগুলো, হ্যাঁ। এগুলো মূল, একটা টেন্টাকলস আছে, একটা টেন্টাকলস, আর মাউথ তো দুইটারই রাউন্ড, ঠিক আছে। এগুলো ছিল, এটুকু ছিল আমাদের আজকের ক্লাস, ঠিক আছে। এখন আমরা কি শিখলাম, আমরা আজকে কিন্তু যেটা শিখলাম, যে তোমার আগ্নাথা গ্রুপের সকল কিন্তু হয়ে গেছে। আগ্নাথার মধ্যে যেই জিনিসগুলো আমাদের, আমরা যে দুইটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে মিগজিনি, তারপর হলো সেফালোস্মিডিওফর্মি, আমরা আগামী ক্লাসে পড়বো কন্ডিক্সটিক, তারপরে কন্ডিক্সটিক শেষ করে অস্টিক, আমরা আস্তে আস্তে বড়র দিকে যাবো, ঠিক আছে। আমাদের মনে সময় শেষের দিকে, তোমাদের যদি এই কোনো কথা থাকে বলো, আমাদের হয়তো আর 1 মিনিটের মধ্যে আছে, তাই না, মনে হয় এরকম মনে হলো, ঠিক আছে। বন্ধ হয়ে যাবে তোমাদের, তাহলে কথা বলো, সময় হয়ে গেছে, বলো। আমরা যেটা শিখলাম, তোমাদের মেইন পয়েন্ট আউট করতে হবে যে এখানে কতগুলো টার্ম শেখানো হয়েছে, হ্যাঁ। বিবিপেরাস, বিবিপেরাস, তারপরে এমব্রায়ো, তারপরে বিবিপেটি, তারপরে কিছু টার্ম শেখানো হয়েছে। তারপরে তোমার 3টা গ্রুপের মধ্যে একটা মেইন যে আগ্নাথা যে সুপার ক্লাস আগ্নাথা সুপার ক্লাসের সব জিনিসগুলো এখানে বলা যায়। আগ্নাথা সুপার ক্লাসের ক্যারেক্টারগুলি বলা হয়েছে, এই ধরনের ফিশের ক্যারেক্টারগুলি কি হবে, এগুলি সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট। তোমার এই একটা আগ্নাথার উপর কিন্তু অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্নের, সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে স্লাইডে আছে। এগুলি কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কিন্তু বানায় লেখার কোনো সুযোগ নেই, কিন্তু মুখস্থ করলে কঠিনও না, যার কারণে আমি কিন্তু অনেকবার ডুপ্লিকেট করে কথা বলি। তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হয়েছে এটা? বলো তো, আমি কোন এই তোমার এই দুই গ্রুপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই দুই গ্রুপের মধ্যে দুইটা মাছের উদাহরণ দিতে পারবা, বলতে পারো? একজনে বলে তো, যদি বলা হয় যে তোমাকে আগ্নাথা গ্রুপের দুইটা মাছের নাম বলো, কি বলবা? হ্যাঁ, ল্যাম্প্রে আর হ্যাগফিশ। এটাতে এত দেরি করা যাবে না, দ্রুত বলতে হবে। এই যে ল্যাম্প্রে, এটা হলো হ্যাগফিশ, আর হলো হ্যাগফিশ, আর হলো ল্যাম্প্রে, একদম দ্রুত বল। দুইটা চেহারা দেখে বলতে হবে। যদি বলে হ্যাগফিশটা কি ধরনের, ল্যাম্প্রেটা কি ধরনের, তাহলে তোমাকে